দরকার প্রয়োজন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, উষ্ণ স্বাগত জানাচ্ছি। তোমরা যারা জয়েন হয়ে যাচ্ছ সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আর তাছাড়া এতক্ষণ ধরে আসলে আমাদের সাথে থাকার জন্য, পড়ালেখার সাথে থাকার জন্য, বিশেষ করে শাকিল স্যারের সাথে থাকার জন্য তোমাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং তোমরা জানো আমরা 20 মিনিটের বিরতি দিয়েছি, অনেকক্ষণ আর বেশি কথা বলবো না, লাইভ ক্লাস পড়াইতে হবে, খুব দ্রুতই পড়বো। আজকে কিন্তু আমরা দেখতে দেখতে কিন্তু দুইটা কবিতা, একটা অপরিচিত গল্প এবং মানব কল্যাণ শেষ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে দেখবা প্রতিদানও শেষ হয়ে যাচ্ছে। আর 1 ঘন্টা সময় দাও। আজকে কিন্তু 5টা বিষয়ের প্রিপারেশন হচ্ছে, বাসায় বসেই 5টা আরেকবার তুমি প্রিপারেশন দিয়ে ফেলবা, দেখবে তোমার একটা জমকার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের সাথে অনেকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বানিক, সোমাইয়া, ইসলাম, সবাইকে তো আসলে সবার নাম তামও করি নাই, এখন একটু সবাই আস্তে আস্তে সবার সাথে একটু আলাপচিতা করি, কেমন? জাস্ট 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য। আদাব। রেশমি, ওয়ালাইকুম আসসালাম। রেশমি, তারপর এগুলো আমার খুব পরিচিত নাম কিন্তু, জয়িতা দেব, তারপর হচ্ছে কুবরা শিফা। ওকে, আচ্ছা, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আবার আসলে বলতে বলতে বোরিং হয়ে যাচ্ছি, তারপরেও এটা তো তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে ক্লাসগুলো একটু শেয়ার করে দেওয়ার জন্য। কারণ ভাই, একটা মানুষের উৎসাহ প্রয়োজন। আমি কখন উৎসাহ পাই জানো? যখন তোমরা ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করো এবং ক্লাসে সবাই মনোযোগী থাকো, তোমরা উৎসাহ পাও, আমি উৎসাহ পাই। একটা জিনিস খেয়াল রাখবা, এই যে লাইভ ক্লাস চলার সময়ে একটা জিনিস অনেকে লক্ষ্য করেছো, অনেকে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছে, কেমন? তো একটা জিনিস খেয়াল করো, একটা বাস যখন চলে, বাসের মধ্যে অনেক ধরনের যাত্রী থাকে। কেউ দেখবা গল্প করতেছে, কেউ ঘুমাচ্ছে, কিন্তু বাসের ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে এবং তার গন্তব্য যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে যায় নাই ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ঘুমায় না। তো তোমাদের আসলে ভাই ঘুমাইলে চলবে না, আমাদের ঘুম নাই, আমাদের পড়তে হবে, ক্লাস করতে হবে। এবং তুমি নিজে নিজেও পড়তে পারো, আমি জানি, আমি অবশ্যই বলবো নিজে নিজে পড়া আরও ভালো। তবে হ্যাঁ, স্যারের কাছ থেকে বলে একটু গুছিয়ে হয়, এবং আমরা যখন কোনো একটা জিনিস শুনে শুনে পড়ি বা স্যারের কাছ থেকে পড়ি, ওটা কিন্তু মনে থাকে। রিডিং সবাই পড়তে পারে, কেমন? এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমরা মাঝে মধ্যে বলে দিই। তো সেই জন্য আসলে আর বলতেছি না, সবাই একটু করে শেয়ার করে দাও আর কি। ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা লাস্ট বারের মতো বলতেছি, আজকে আর বলবো না, আগামী ক্লাসে বলবো। তোমরা যারা 150 জন হয়েছে অলরেডি, ওরা আবার একটু করে শেয়ার করে দিবা, অ্যান্ড দেন আমরা ক্লাস শুরু করে দিব। 150টা শেয়ার চাই, দেখি হয়ে যাক। অনেক কথা বলে ফেলেছি, এবং তোমাদের কোনো যদি পরীক্ষা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, ভাইয়া এইটা কি করলে কেমন হয়, আমাকে করতে পারো, হোয়াট এভার, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা বিগত প্রায় 4-5 বছর ধরে এসএসসি, 5 বছর থেকে বেশি হবে, এসএসসির স্টুডেন্টদের সমস্যা এই সেই এগুলো নিয়ে আমরা দেখে আসতেছি। আমাদের আশা করি অভিজ্ঞতা হয়ে গিয়েছে, এবং বাংলাও পড়াচ্ছে অনেকদিন ধরে। ভাইয়া, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হব কিভাবে? ভাইয়া, আমাদের উপরে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, ওটাতে তুমি যদি যুক্ত হও তাহলে হোয়াটসঅ্যাপে তুমি অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে, জয়েন দিলে। আসসালামু আলাইকুম স্যার, আবার শেয়ার করে দিছি, ধন্যবাদ। সাদিয়া পারভিন মুক্তা, স্যার আমার নামটা ঠিক করে পড়েন স্যার। জয়িতা দেব, দেব, আচ্ছা যাক, যে দুইটাই হচ্ছে যেটা সুক্ত হয়। ধন্যবাদ। সেমি পাপিয়া বড়ুয়া হাইলাইট করে দিচ্ছে। বন্ধুদ্বন্দ্ব থাকলে একটু মেনশন করে দাও। 38 জন হয়েছে ভাই, আর 200-250 পরে কিন্তু আমরা ক্লাস করে নাই, 250 হয়ে যাক। স্যার ওদের শেয়ার করলে তো ভিডিও দেখে না, তারা বলে এগুলো দিস কেন, তাহলে ব্লগ দিব। আচ্ছা আচ্ছা, আসলে এই যে এরকম কতগুলো আছে, তো তোমরা সবাইকে কেন দিবা? তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা ক্লাস করে, যারা পরীক্ষার্থী, তাদেরকেই তো দিবা। ওকে, তাহলে সবাইকে আসলে দেওয়ার দরকার নাই, কী করবো আর, সবাই তার পড়ালেখার মর্ম বুঝবে না। আমরা কিন্তু এতটুকু পর্যন্ত পড়েছিলাম, অনুকূল পরিবেশ, কাঙ্গালি ভোজন, এবং এই যে এতটুকু পর্যন্ত পড়েছিলাম, মানে বাহাবা করাবার লোকের অভাব নেই, এতটুকু পর্যন্ত পড়েছিলাম। এর আগের ক্লাসটা রাখতে চেয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে আনফরচুনেটলি ওটা কেটে গিয়েছে।
তো এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি, আমাদের অলরেডি 59 হয়ে গেছে, 48 জন মাত্র, 48 জন, 200 পার হলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো তোমরা কোথায় থেকে দেখতেছো আমি একটু করে জানতে চাই, কারণ এত এই যে এমনি লাইভ ক্লাসে বলি, এই মেগা ম্যারাথন লাইভ ক্লাসে কিন্তু বলি নাই, একটু করে বলো। বলার পর দেখি আমার স্টুডেন্ট কোথায় কোথায় থেকে আমাকে দেখতেছে, একটু জানতে চাই আর কি। দ্বিতীয় পত্র পড়াবো ভাইয়া, আমাদের প্রথম পত্রের পরের দিন তোমাদেরকে প্রথমে নির্মিতি সাজেশন দিব। নির্মিতি সাজেশন তোমরা শিখতে শিখতে আমরা সেকেন্ড পেপারের 40 নম্বরে একদম তোমাকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করে দিব, এবং নির্মিতি কোনটা কীভাবে লিখবে সেটা বলে দিব। এতটুকুতে শেষ নয়, পড়ালেখার সাথে থাকবা, শাকিল স্যারের সাথে থাকবা, দেখবা তোমাদের পরবর্তী অ্যাডমিশন জানিয়েও ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ওকে ওকে, শুরু করে দেন। ওকে মুনতাসির, ওকে দেখো, আচ্ছা এরপর খেয়াল করো, আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, আসল কথা, মানুষের মনুষ্যত্ব বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। অর্থাৎ মানুষের জৈব অস্তিত্ব কোনটা? মনুষ্যত্ববোধ। এটাকে তুমি বাদ দিয়ে, ও যে একটা মানুষ, তোমার মতো মানুষ, এটা বাদ দিয়ে তুমি যদি তার অনুভূতির প্রতি একটু স্নেহ দেখাও, তাহলে কিন্তু আসলে ওটা এই ধরনের মানব কল্যাণ কোনো ফলপ্রসূ হবে না, এটা মানব কল্যাণের কোনো কাজ আসবে না। যেমন ফর এক্সাম্পল, তুমি একজন ভিক্ষুককে 2 টাকা করে প্রতিদিন দাও, তুমি প্রতিদিন দিতে থাকবো, ওর কোনো কি হবে না, উন্নতি হবে না, প্রতিদিন ভিক্ষাভিক্ষতা থাকবে। তার চাইতে পরে এমন কিছু করতে হবে সে যাতে ভিক্ষা না করে, এরকম কিছু একটা করতে, এরকম মানব কল্যাণ করতে হবে। বুঝতে পেরেছি? ওকে, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে কিভাবে পড়লে প্লাস পাওয়া যাবে আমরা শেষে বলবো, ময়মনসিংহ সিটি। ওকে দেখো, এই হেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের আশেপাশে চারদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায়। অর্থাৎ আমাদের আশেপাশে দেখবা এরকম মানব কল্যাণ অনেকেই করে, টাকা দিচ্ছে, এই দিচ্ছে, রমজান আসছে জাকাত দিচ্ছে, কিন্তু আসলে সে জাকাত দিচ্ছে না, সে মানুষকে অনেক বড় লোক আছে দেখবা লুঙ্গি একটা দিচ্ছে, কাপড় একটা, সেটাতে নাকি জাকাত। এটা জাকাত না। আল্লাহ তাআলা বলেছে জাকাত তুমি তাদেরকে এমনভাবে দাও যাতে জাকাত দেওয়ার পর ওই মানুষের যাতে এর পরবর্তী বছর আবার জাকাত দিতে পারে, যেমন এইভাবে দাও। এখন আমরা সবাই জাকাত দিই 50 টাকা, ওই যে সরি, একটা লুঙ্গি, একটা 3 পিস, একটা শাড়ি, এতটুকু শেয়ার 100-200 হয়ে গেছে, হ্যাঁ 250-300 হয়ে যাক। দেখো আসল কথা এটা বলেছি। হ্যাঁ, এইসব কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নয়, আমাদের আশেপাশে থাকলে দেখা যায়, এগুলো দেখবা তোমরা আশেপাশে। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি প্রধানতম অন্তরায়, অর্থাৎ মানব কল্যাণের যেটা অন্তরায়, মানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে মানব কল্যাণে, সেটা আসলে কি অন্তরায়? রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা। এই যে আমাদেরকে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের মিল নাই, কেমন? অন্তরা শব্দ অর্থ হচ্ছে বাধা, মানে আমাদের মানব কল্যাণ বাধা করতে আমাদের কি কি দাঁড়িয়েছে, বাধার কারণ হিসেবে দাঁড়িয়েছে রাষ্ট্র, জাতি, সম্প্রদায়। এক জাতিকে আরেক জাতিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র, ব্রাহ্মণ ক্ষত্রিয়কে দেখতে পারে না, ক্ষত্রিয় আবার বৈশ্য সূত্রকে দেখতে পারে না, এভাবে। আচ্ছা, এভাবে আমরা আসলে কি হয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর দেখো গোষ্ঠীগত চেতনা হয়ে গেছে, মানে এই গোষ্ঠী দেখতে পারে না। দেখো যা মানুষকে কি করে, মেলায় না, বিভক্ত করে ফেলে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, যা করা যায় একমাত্র সমতা সহযোগের সাথে তার পদ্ধতি দিয়ে। সত্যিকারে মানব কল্যাণ হচ্ছে মহৎ চিন্তা ভাবনার ফসল। বাংলাদেশে মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয় সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বড় বড় মহৎ মানুষ যেগুলো আছে, তারা কিন্তু এই যে মানব কল্যাণ কিভাবে করতে হয় এর আদর্শ উত্তরাধিকার রেখে গিয়েছেন, তারা কিভাবে মানব কল্যাণ করেছেন, এদিকে তুমি নজর দাও। বড় মহৎ ব্যক্তিরা, আমরা এগুলো দেখা জীবনে প্রয়োগ করতে পারি। বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে শুরু করে লালন প্রমুখ, অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ, নজরুল, সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি নাম কি? তুমি অধম বলি আমি উত্তম হইবে না কেন। মানে আমরা এখানে আশেপাশে তুমি অধম, মানে তুমি খারাপ বলি আমি কেন ভালো হবো না? সবাই যে খারাপ পাবে সমাজে এমন তো না। যেমন এটা কপালকুণ্ডলা থেকে না, বলে আচ্ছা কপালকুণ্ডলা থেকে না, কপালকুণ্ডলা হচ্ছে প্রতীক, তুমি পথ হারিয়েছো। এক গভীর মূল্যবোধের উৎসাহ দ্বারা এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ইংলিশে একটা কথা বলেন। এই কথাটা, উক্তিটি কার? রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ সম্পর্ক হচ্ছে বৈশ্বিক সত্য অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড অ্যাফেয়ারেন্স। এই কবিটি কোথায় বলেছে? এটা পরীক্ষা আসতে পারে হিবার্ট বক্তৃতামালায়। কি কোথায় বলেছে? হিবার্ট বক্তৃতামালায়। এটাকে রাখবা। এবং এই যে অন্তরের জগতের বাইরের জগৎকে আমরা যে অহরহ দেখতে পাই, তার মৌলিক সত্য পরস্পর সহযোগিতা, যাকে কবি কি বলেছে? রিলেশনশিপ কাকে বলেছে? দেখো, অন্তরের জগতের বাইরে যে জগৎটাকে আমরা অহরহ দেখতে পাই, মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহ পরস্পর সহযোগিতা, কবি যাকে রিলেশন বলেছে। আমরা একে অপরকে সহযোগিতা করি, এটাই হচ্ছে আমাদের এখানে রিলেশনশিপ। এখানে রিলেশনশিপ বলতে যে প্রেম ভালোবাসা বুঝিয়েছে এমনটা কিন্তু না। কেমন? ওকে, আচ্ছা এরপর খেয়াল করো আমরা। আচ্ছা, যারা দেখতেছ আমাদের স্টুডেন্ট, তারা সবাই একটু করে শেয়ার করে দাও। ওকে, বাংলা সেকেন্ড পেপারে লাইভ
যেদিন করাবেন আমাকে। আচ্ছা ওকে, আচ্ছা এরপর দেখো, সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্যার ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু না, মানব কল্যাণ কি নয়, অলৌকিক কিছু না, মানে হক মৌলা ইল্লাল্লাহ করে এসে কিছু একটা দিয়ে বলে এটা কিন্তু মানব কল্যাণ না। তাহলে মানব কল্যাণকে এক মুষ্টি ভিক্ষা দেওয়া এটাও মানব কল্যাণ না, অলৌকিক কিছু এটা মানব কল্যাণ না। মানব কল্যাণ কি আসলে? একটা জাগতিক মানব ধর্ম, মানে হচ্ছে জাগতে হবে এমন একটা মানব ধর্ম, মানুষকে কল্যাণ করতে হবে। কেমন? এই তাই এর সাথে মর্যাদা, হিউম্যান ডিগনিটি শব্দ অর্থ হচ্ছে মানব মর্যাদা। কেমন? এর সম্পর্ক আবিচ্ছেদ্য, এটার মধ্যে বোঝার তেমন কিছু একটা নাই। হ্যাঁ, অর্থাৎ আমাদের মানব মর্যাদা থাকতে হবে, মানব ধর্ম এবং মানব কল্যাণ, মানব মর্যাদা সবগুলো আবিচ্ছেদ্য থাকবে, একটার সাথে একটা সংযুক্ত থাকতে হবে। আজ পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখতে পাই? কি দেখতে পাও? দেখো, দুর্দস্ত, অবহেলিত, বাস্তুহারা, এই যে দেখো স্বদেশ বিতাড়িত, দেশ চালাচ্ছে মানুষ, সংখ্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা মানব কল্যাণ হচ্ছে আদৌ? কিন্তু সংগঠন অনেক, জাতিসংঘে এই সে অনেক আসতেছে, কিন্তু আসলে স্বদেশ বিতাড়িত মানুষ বাড়তে পারছে, স্বদেশ হারা একজন একের উপর মিসাইল মারতেছে, এই করতেছে সেই করতেছে, দেখতেছো না? তোমরা তো অলরেডি দেখতেছো, তোমাদেরকে কি বোঝাবো। তারপর দেখো, বেড়েছে, সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ মানে বোঝো না, হাতে রিলিফ দেয়, রিহ্যাবিলিটেশন, এই শব্দের ব্যাপক ব্যাপার। এই শব্দগুলো সাধারণত মানুষকে যখন দান টান করে ওই শব্দগুলোকে বোঝানো হয়েছে মূলত। কেমন? রেড ক্রস একটা ওই যে ICRC-র একটা অঙ্গ সংগঠন, যেটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এটা একটা সেবাধর্মী সংস্থা, বৃদ্ধি কি প্রমাণ করেন। এখন কিন্তু আছে রেড ক্রস, তো এখনো আছে, দেখতেই পারছো। এগুলো কেন দরকার? মানব কল্যাণ যদি করতো মানুষ, তাহলে এগুলো তো দরকারই ছিল না, রিলিফ দেওয়ার দরকার ছিল না, রিহ্যাবিলিটেশনের দরকার ছিল না। কেমন? তারপর দেখো, সংখ্যায় কি প্রমাণ করে না, মানব কল্যাণটা স্রেফ মানব অপমানিত। তাহলে আমরা মানব কল্যাণ যে মানব অপমানে পরিণত হয়েছে কয়েকটা শব্দের মাধ্যমে বুঝি, কয়েকটা জিনিসের মাধ্যমে বুঝি। একটা হচ্ছে রিলিফ, রিহ্যাবিলিটেশন, রেড ক্রস, এই শব্দগুলোর মাধ্যমে বুঝি পরিণত হয়েছে। মানুষের স্বাভাবিক অধিকার, মর্যাদা, স্বীকৃতি প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানিত পরিণত না হয়ে পারে না। এ দেখো, স্বাভাবিক অধিকার থেকে তুমি স্বাভাবিক অধিকার তোমাদেরকে আদায় করতে হবে। মানুষের একজন মানুষ হিসেবে তোমার অধিকার হচ্ছে কি, সে যেমন বাবু পরিচালনা জীবনযাপন করতে চাচ্ছে, অর্থাৎ সে যদি ভিক্ষুক হিসেবে জীবনযাপন করতে চায়, তুমি তাকে বলবো যে না, তুমি ভিক্ষুক হিসেবে না। আমি তোমাকে একদম সংক্ষেপে বুঝাই দিই। মনে করো তোমার কাছে একজন মানুষ, মানে এই প্রবন্ধে আমাদের আবুল ফজল কি বোঝাতে যাচ্ছে, একজন মানুষ ভিক্ষা করতে চাচ্ছে, তোমার কাছে 2 টাকা ভিক্ষা চেয়েছে, তুমি তাকে 2 টাকা না, তুমি তাকে বলো যে আমি তোমাকে 500 টাকা দিব। তাহলে 500 টাকা দিতে সে কি করবে? 500 টাকা দিবে এইরকম না, তুমি বলো আমি তোমাকে উদ্যোক্তা বানাবো। কিরকম? 500 টাকা দিব, তোমাকে কিছু আচার কিনে দিব, আচারগুলো তুমি আচার করবা, একটা ওই যে বোল আছে না, বোলের মধ্যে নিয়ে সেগুলো তুমি বিক্রি করবা, সেখান থেকে টাকা পাইছো, আমাকে দিতে হবে না, তুমি আবার কিনে আবার ব্যবসা বাণিজ্য করো। তাহলে তার ভিক্ষা করাটা একটু গেল। এইভাবেই মানব কল্যাণ করতে হবে। বুঝাতে পেরেছি কিনা বলো তো? হ্যাঁ, এটাই সংক্ষেপে জাতিসংঘের পশ্চিমদের ছাটো কার্য করা। হ্যাঁ, সংক্ষেপে বলবো আর একটু। অর্থাৎ কবি এটাই বোঝাতে চাচ্ছে, আমরা মানব কল্যাণ যেগুলো করতেছি বর্তমানে, সেটা মানব কল্যাণ নয়, সেগুলো আমরা মানব অপমান করতেছি, মনুষ্যত্বের অবমাননা করতেছি। মানব কল্যাণ হচ্ছে তার মধ্যে সুপ্ত যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে তোমার কাজে লাগাইতে হবে। সে যদি দেখতেছ ফুটবল খেলা, তাকে একটু ফুটবলে দিলা, এই যে জিনিসগুলো আর কি। কেমন? আচ্ছা, অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকে হচ্ছে সারা জীবন পড়ে নাই, 100 বার বলেন, তারপরেও রাখবে। আচ্ছা, শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আর একটা কবিতা আমরা পড়ে শেষ করে ফেলবো। কালের বিবর্তনে আমরা ট্রিপ বা গোষ্ঠীবদ্ধ জীব নই। এককালে আমরা ট্রিপ বা গোষ্ঠীবদ্ধ জীব ছিলাম প্রাচীনকালে, এখন কিন্তু আমরা নই, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে ক্ষতিভাবে নেওয়া যায় না। মানব তেমনই নেওয়া যায় না তার কল্যাণ কর্মকে খণ্ডিত করে। দেখতে হবে মানুষও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভিতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম অনন্ত সম্ভাবনা। মানুষের মধ্যে কি রয়েছে? অসীম অনন্ত সম্ভাবনার বীজ। এই যে তোমাদের মধ্যে আছে, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে লাইভ ক্লাস করেছো, তাদের মধ্যেই কিন্তু অসীম এবং অনন্ত সম্ভাবনার বীজ আছে। তোমরা যে কখন বোর্ড ফার্স্ট হয়ে যাও, বাংলাদেশ ফার্স্ট গার্ল ফার্স্ট বয় হয়ে যাও, তোমরা নিজেরা জানো, এটাই হচ্ছে তোমাদের মধ্যে অসীম অনন্ত সম্ভাবনার বীজ। আমাদের কাজ হচ্ছে এই যে অনন্ত সম্ভাবনার বীজ যেটা রয়েছে, এটাকে স্ফুটনের সুযোগ করে দেওয়া। বুঝতে পেরেছি? মানে এই যে দেখো বীজ, সেই সম্ভাবনার স্ফুটনের সুযোগ করে দেওয়া এবং তার ক্ষেত্র রচনা করা, সাহায্য করা হচ্ছে শ্রেষ্ঠতম মানব কল্যাণ। তোমার মধ্যে যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে আমি উপলব্ধি করবো, উপলব্ধি করার পর তোমাকে সেই জায়গায় দিয়ে আসবো, এটাই হচ্ছে মানব কল্যাণ। সে পড়ালেখায় ভালো, তোমাকে তাকে স্কুল ভর্তি করে দেবো, এটাই হচ্ছে মানব কল্যাণ। বুঝতে পেরেছি? মানব
অর্থাৎ তার মধ্যে যে সময়, এই যে আমি যেটা করতেছি সেটাও কিন্তু মানব কল্যাণ। তোমাদের সবার মধ্যে প্লাস পাওয়ার একটা প্রত্যাশা আছে, সম্ভাবনার বীজ আছে, বা চান্স পাওয়ার একটা বীজ আছে, এবং সেই বীজকে রচনা করার মানে স্ফুরণের সুযোগ করে দিচ্ছে আমি। কিভাবে? তোমাদেরকে পড়িয়ে তোমাদেরকে উৎসাহ দিয়ে মোটিভেট করে। কিন্তু সবাই তো ভাই আর স্ফুটন করতে পারবে না। কেমন? এই যে যারা প্রথমে 500-600 জন ক্লাস করেছে, এখন সেটা 150-তে চলে আসছে, মাঝখানে 2-একটা ক্লাস মিস গেছে আর কি, মানে একটু ইয়াব দিছে আর কি, বুঝাতে পেরেছি? তো যারা পারবে তারাই পারবে, বুঝছো? শ্রেষ্ঠতম মানব কল্যাণ। তাহলে শ্রেষ্ঠতম মানব কল্যাণ থাকবে মানুষের অনন্ত অসীম সম্ভাবনার বীজকে স্ফুটনের সুযোগ সৃষ্টি করে দেওয়ার যথাযথ ক্ষেত্র রচনা করা হচ্ছে মানব কল্যাণের প্রাথমিক শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমাননা করার পথ হতে পারে না। হলে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, তার মূল কথা মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষ তাবেদার চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না মানব মর্যাদার আসনে। তুমি বল প্রয়োগ করে তোমার অনেক ক্ষমতা আছে, অনেক টাকা আছে, তুমি নেতা, তাহলে তুমি মানুষকে তোমার পায়ের নিচে রাখতে পারবা, কিন্তু মানব মর্যাদার আসনে টাকা দিয়ে তুমি বসাতে পারবে না। তার থেকে নিজেকেই মানব মর্যাদা দেখতে হবে। টাকা দিছো, তুমি মর্যাদাবান হয়ে যাও, সম্ভব না। টাকা দিয়ে তুমি বলতে পারো এই তুই আমার পাশে থাকবি, আমার নামে তালে দিবি, আমুক ভাই তমুক ভাই এম ভাই থম ভাই, এগুলো বলতে পারবা। আচ্ছা, ওকে স্যার, এটা কি ইংলিশ ক্লাস চলতেছে স্যার এটা? আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো ভাইয়া, ক্লাস শেষে আমার একটা ছবি নিয়ে বা এখান থেকে একটা ছবি নিয়ে পরবর্তীতে তোমরা একটু গ্রুপ একটা করে আমাদের পড়ালেখা ফেসবুক গ্রুপ একটা পোস্ট দিয়ে দিও, কেমন? একটা মেসেজ দিও, কারণ একটা উৎসাহ, একটা উদ্দীপনা, একটা মোটিভেশন আমার অনেক ভালো লাগে, কারণ মানুষের প্রশংসা পেতে এটা সবার ভালো লাগে। এরপর দেখো কোথায় ছিলাম, হ্যাঁ, সব কর্মের সাথে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক, তাকে তা নয়, আর সামাজিক পরিণতি তাকে সোশ্যাল কনসিকুয়েন্স অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষ সমাজের অঙ্গ, তাই সমাজের সব কল্যাণ কর্মে রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় বলে থাকা হয়, বিশেষত দৃষ্টি তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে, তপদাকা পরকের পানি। মানুষ তখন মানব কল্যাণের দিকে আক্রমণ হয়ে, জানো, যখন ওই দৃষ্টি তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে, অর্থাৎ যখন তার বয়স হয়ে যাবে তখন সেই মানুষগুলো হচ্ছে মানব কল্যাণে আসক্ত হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, সিআর মেনশন করি, তারপরে ক্লাসে জয়েন করে না। আচ্ছা, ওকে। আচ্ছা, না স্যার, বাংলা ক্লাস হচ্ছে, কেমন? সখী একটা গান শোনাতে ইচ্ছে করতেছে, এখন তো পরীক্ষা, এখন গান শোনাতে হবে না। আচ্ছা যাক, স্রেফ সদিচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। শুধু ইচ্ছা থাকলে হবে না, তোমাকে কাজ করতে হবে। শুধু যে স্রেফ মানে শুধু সদিচ্ছা, মানে ভালো ইচ্ছা, সৎ একটা ইচ্ছা থাকলেই যে মানব কল্যাণ করা যাবে এমনটা কিছু না, তোমাকে কাজ করে দেখাতে হবে। সব কর্ম ধর্ম প্রবর্তকরা বারংবার নির্দেশ দিয়েছেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এমনকি সর্বজীবে হিত মানে সর্বজীবে কল্যাণ করার কথা বলেছে বৌদ্ধ ধর্মে মেবি। হ্যাঁ, অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যার মোকাবেলা করতে হবে, নতুন দৃষ্টিকোণ থেকে নতুন পদ্ধতিতে হবে, বৈজ্ঞানিক রেশনাল। আমাদের নতুন বা পদ্ধতিগুলো দেখা যা হবে কি বৈজ্ঞানিক রেশনাল, সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যতই ব্যাপক হোক না কেন তাকে মোকাবেলা করতে হবে সাহস বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়া তালে দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধি, এই যে বলছিলাম না, তিনি মুক্ত বুদ্ধির সাথে জড়িত ছিলেন। মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। একমাত্র মুক্ত বুদ্ধি, বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায়। তা করা হলে মানব কল্যাণ হয়ে মানব মর্যাদা। তাহলে মানব মর্যাদা সহায়ক কখন হয়ে উঠবে? এই জিনিসটা একটু কে রাখবা। বিশ্বাস এবং মুক্ত বুদ্ধির সহায়তা দ্বারা সুপরিকল্পিত এই লাইনটা সৃজনশীলের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবা, যেমন এই প্রবন্ধ থেকে প্রশ্ন আসলে। আচ্ছা, ওকে, আমাদের কিন্তু মানব কল্যাণ শেষ, 18 বছর বয়সে শেষ। এবার আমরা পড়ব প্রতিদান নামের একটা কবিতা। আবুল ফজলের জীবনীও পড়েছি আমরা, প্রতিদানের জসীমউদ্দিনের জৌপিনী এবং প্রতিদান কবিতাটা আমরা পড়ে ফেলবো, কেমন? এটা তেমন বড় হবে না, ছোট, আমরা পুরো কবিতাটা বোঝানোর চেষ্টা করব। তোমরা আরেকটু করে জয়েন হয়ে যাও ভাইয়া, আরেকটু করে জয়েন হও, আরেকটু করে শেয়ার করো। দেখি কয়টা শেয়ার হয়েছে, আমি একটাও শেয়ার হয় না, বলো। তোবা। আচ্ছা হয়েছে 9টা শেয়ার হয়েছে, মাত্র 9টা। এগুলো হবে ভাই প্রত্যেকটা, মাশাআল্লাহ অনেক। তোমরা কিন্তু যথেষ্ট আমাদেরকে রেসপন্স দিয়েছো। প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন 20K-র উপরে বিয়ে হয়েছে, এবং মাশাআল্লাহ। তাহলে তোমরা কিন্তু এখন আমাদের যে কাজটা করো সেটা হচ্ছে এটা, ভাই প্লিজ আবার ডিলিট করে দিও না, দরকার হলে দাও, আবার ডিলিট করে দিও। কারণ আমার এখানে একটা, আমার সাথে একজনের বাজে হয়েছে যে আপনার ভিডিও কতটা শেয়ার হবে, কালকে আরেকটা বাজে আছে, কেমন?
ওকে ওকে, আমাদের স্টুডেন্ট যারা দেখছে তারা একটু শেয়ার করে দাও। দেখো প্রতিদান, এখানে ভালো করে লিখো, প্রতি একটা হচ্ছে উপসর্গ দান, দান শব্দের অর্থ হচ্ছে দান, দান শব্দের অর্থ দান হলো, প্রতি শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধ দান, হচ্ছে বিপরীতে দান, অর্থাৎ বিপরীতে যখন কেউ দান করে তখন সেটাকে বলা যায় প্রতিদান, তখন কি বলা হয়? প্রতিদান। দেখো কবি পরিচিতি, এটা লিখেছে হচ্ছে জসিমউদ্দিন। জসিমউদ্দিন হচ্ছে পল্লী কবি বইতে ভূষিত হয়। এবং এই যে আমাদের কবি যেটা, উনিও কিন্তু 1903 সালে জন্মগ্রহণ করেন, 1 জানুয়ারি, মানে হচ্ছে জাতীয় জন্মদিন, কেমন? আচ্ছা, তারপরে আসো এবার, তারপর আমরা দেখবো এই পল্লী বইতে ভূষিত হন এবং পল্লী কবি হিসেবে সামাজিক পরিচিত, এটা দরকার। তার কবিতায় কি দেখা দাও, গ্রাম বাংলার সহজ সরল রূপ ফুটিয়ে ধরেছেন। তাহলে দেখো আমরা জীবনানন্দ দাশ, সরি, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কি ফুটে ওঠে এটা বলেছি। তারপর হচ্ছে রবীন্দ্রনাথের ফুরে নাই, সেজন্য বলি নাই। তারপর হচ্ছে এরকম মানব কল্যাণ প্রবন্ধের ওনার কবিতায় কি ফুটে ওঠে সেটা বলেছি। তারপর হচ্ছে ওই যে তোমার জসিমউদ্দিনের কবিতায় কি ফুটে উঠেছে সেটাও বলেছি। এভাবে এভাবে পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য বিষয়। গ্রামীণ বাংলার জীবনের অবহ সহজ সরল প্রকৃতির রূপ উপযুক্ত উপমা চিত্রের মাধ্যমে তার কাব্যের এক অনন্য সাধারণ মাত্রায় মুক্ত হয়ে উঠেছে। বিখ্যাত তার একটা কাব্যগ্রন্থ রয়েছে, সেটার নাম হচ্ছে নকশিকাঁথার মাঠ, সুজন বাঁধের ঘাট। খুবই গুরুত্বপূর্ণ নকশিকাঁথার মাঠ কার, ইংলিশে যেটা রচিত হয়। বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলো অন্যতম। এবং তার একটা বিখ্যাত কবিতা, তোমাদেরকে না শোনালে নয়, কবর কবিতা। কবিতাটা খুব সুন্দর করে লিখেছিল, মাত্রাবৃত্ত ছন্দে এইভাবে লিখেছিল: এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে এনেছিলুম সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেছে বলে কেঁদে বাসাই তো বুক। এটা থেকে এরকম করে সুন্দর একটা কবিতা ছিল। ওকে, তারপর দেখো এবার আমরা এক লাইন গান হোক স্যার ক্লাস শেষে, আর একটু তোমরা শেয়ার করো, তারপরে গান করবো আমরা, কেমন? তারপর দেখো জসিমউদ্দিন ফরিদপুরের কোথায় জন্মগ্রহণ? তাম্বুলকারে। দেখো 1903 সালে 1 জানুয়ারি জাতীয় জন্মদিনে জন্মগ্রহণ করেন। বাবার নাম, মায়ের নাম আসবে না, তেমন পৈতৃক নিবাসটা কে রাখবা, পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর। তাহলে এখানে তোমরা যখন পড়বা, বাসায় যখন পড়বা, কয়েকটা জিনিস পরিচিতি করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে পৈতৃক নিবাস, তারপর হচ্ছে কোথায় জন্মগ্রহণ, কোন সাল তেমন আসে না, বিখ্যাত কয়েকজন ছাড়া। তারপর তার কবিতার মূল উপজীব্য বিষয় বা তার কবিতার মধ্যে কি পাওয়া যায়, তার সম্পাদিত পত্রিকা, তার ছদ্মনাম যদি থাকে বা তিনি কি নামে পরিচিত, এই জিনিসগুলো। তারপর হচ্ছে তিনি যদি বড় কোনো পুরস্কার পায়, মানে ওই জিনিসগুলো, পুরস্কারগুলো। আর কাব্যগ্রন্থ উপন্যাস এগুলো তো আসেই ঘুরে ফিরে, অনেক সুন্দর। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। তারপর দেখো বাবার নাম আনসারউদ্দিন মোল্লা, এগুলো দরকার নাই। হ্যাঁ, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে IAO/BA পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় MA ডিগ্রি লাভ করেন। কলেজ অধ্যয়নকালে কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করে। ছাত্র অবস্থায় স্কুল পাঠগ্রন্থ অন্তর্ভুক্ত হয়। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কবি নিচের? জসিমউদ্দিন, এভাবে আসতে পারে। এবং সাহিত্যকর্মগুলো যদি দেখি, নকশিকাঁথার মাঠ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাহিনী আছে। এটা হচ্ছে বিশ্বব্যাপী তোমার কি বিশ্বব্যাপী পরিচিত হয়েছে এটা এবং বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার একটাই কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। এবং এই যে নকশিকাঁথার মাঠের যদি তোমরা ওই যে চরিত্রগুলো দেখো, রূপাই সাজু, এগুলো দরকার নাই, তারপর বললাম কাব্যগ্রন্থগুলো দেখো, একবার জানো তাহলে তোমাদের এমনি মাথায় থাকবে। সুজন বাঁধের ঘাট মনে থাকবে। পল্লী জননী, যেহেতু পল্লী আছে তার মানে এটা জসিমউদ্দিনের। দানক্ষেত, যেহেতু এটা গ্রামের দানক্ষেত তার মানে সেটাও। মাটি, এটাও গ্রামে থাকে বেশিরভাগ ক্ষেত্রে মাটি। হ্যাঁ, সকিনা, এটাও গ্রামের মেয়ে। দেখো না, তুমি একটু খেয়াল করে দেখবা, বেশিরভাগ এখানে গ্রামের মধ্যে আসে। দেখো রাখাল থাকে গ্রামে, তার মানে রাখালি, তাও গ্রামে। সুছয়নী, এটা হয়তো আমাদের একটু মাথায় থাকবে না, তেমন আসবে না। বালুচর আমাদের প্রতিদান কাব্যগ্রন্থ থেকে সংকলন করা। প্রতিদান এটা বালুচর কাব্যগ্রন্থ থেকে। রূপবতী, এটা গ্রামের মেয়ে। ও রূপবতী কন্যা তুমি ক্যাং ক্যাং করেছো, কেমন? এটাই আর কি। এক পয়সার বাসি তো শহরে পাওয়া যায় না, গ্রাম। তার মানে গ্রাম মানে পল্লী, এটা পল্লী কবি লিখেছেন। মা যে জননী কান্দে, মা বেশিরভাগ গ্রামের মায়েরাই কান্দে, শহরের মায়েরা এরকম কান্দে না। এবার মনে রাখতে পারো তোমরা। জলে লেহান, জল বেশিরভাগ থাকে কোথায়? গ্রামে। এবং রাখা যাইতে দেখো, মাগো জ্বালাই রাখিস আলো। এখানে শহর তো আলো জ্বালাইতে হয় না, কোথায় রাখতে হয়? গ্রামে। এবং রাখতে পারো কাফনের মিছিল, বেশিরভাগ মানুষকে কবর দেওয়া হয় কিন্তু গ্রামে গঞ্জে, শহরে তেমন কবরস্থান খুবই কম দেখা যায়। তো তুমি সেই হিসেবেও কিন্তু যেহেতু এখানে পল্লী একটা ভাব আছে, সেজন্য এগুলো সবগুলো কাব্যগ্রন্থ, সবগুলো কবি জসিমউদ্দিন লিখেছেন। তবে নকশিকাঁথার মাঠ, সুজন বাঁধের ঘাট, এটা মনে রাখবা। তারপরে এরপরে আমরা একমাত্র সেবা বউয়ের উপন্যাস একটাই হচ্ছে
বোবা কাহিনী, আচ্ছা বোবা কাহিনী একমাত্র উপন্যাস বলেছে। এরপর নাটকগুলো দেখি আমরা, এই নাটকগুলো তেমন আসবে না, এগুলো দেখার দরকার নাই। তখন আমরা এই যে কাহিনীগুলো একটু দেখতে পারো। এই যে এটা সাহিত্য কর্মকর্তা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মান সুযোগ ডিগ্রি প্রদান করে। জসীমউদ্দিন 1976 সালে যে বছর হচ্ছে আমাদের তোমার কি কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করে, সেই বছরে মৃত্যুবরণ করেন। আচ্ছা স্যার আসলে আমি একটু লো হয়ে গেছি, আসলে অনেকক্ষণ, তোমাদেরও কিন্তু লো, 180 জন বলে শুধু। আমি লো হয়ে গেছি কারণ সারাদিন ক্লাস নিতে নিতে আমার আসলে এখানে ব্যথা হয়ে গেছে। তোমরা দেখতেছো আমি 3টেতেই ক্লাস নিচ্ছি, তো অনেকক্ষণ ক্লাস নিলে ভাই একটু লো হবে, এটা স্বাভাবিক, এনার্জি লো হবে। তো তোমরা আমার এনার্জি ফিরিয়ে দাও না, তোমরা আমার এনার্জি ফিরিয়ে দাও। কেমন করে ফিরিয়ে দিবা? কমেন্ট করে সুন্দর সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করে, আমি দরকার হলে কমেন্ট করবো, শেয়ার করে বন্ধুদের সাথে। স্যার শুরু করেছি শেষ পর্যন্ত, এবার এখন বাকিটা পরে করে নিব। আচ্ছা দেখো, সকিনা আমার নানির নাম। আচ্ছা ওকে, দেখো ভাইয়া একটু পানি খেয়ে নেন। হ্যাঁ ভালো কথা বলেছো, আমি একটু পানি খেয়ে নিই, আমার গলা তলা একদম বসে গেছে, বোঝো নাই? এরপর ঠিক আছে, একটু বিনোদন দেন ভাই। আচ্ছা প্রতিদান কবিতা যেটা, সেটা আসলে আমাদের কবি জসীমউদ্দিন মূলত হয়তো মনে হয় ও ছেঁকা টাকা গাইছে। কবি জসীমউদ্দিন কিন্তু মনে হয় এরকমই কিছু হয়েছে, আর নাহলে তো এরকম কিছু করতেন না। মানে সবসময় এরকম দেখো তিনি যখন কলেজে ছিলেন তখন লিখেছেন এই কানে তোর দাদির খবর। তখন দাদি কই? দাদি তো বিয়ে করানো না, তা কেমনে বলবে দাদি? চিন্তা করছো? অলিযোগ্য কান্দবা পুরস্কারের সম্মাননা এখানে এই যে এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে সরাসরি শাকিল স্যার বক্তা, আমি মানি। এখন যেগুলো আছে, কারণ এতক্ষণ পর্যন্ত কেউ ক্লাস করে না, জেনারেলি বোরিং হয়ে যায়, কেউ এদিকে ওদিকে। যেগুলো আছে সেগুলো শাকিল স্যার বক্তা, এবং আমি তোমাদের জন্য সবসময় অন্তর থেকে দোয়া করবো, অন্তর থেকে, হৃদয়ের গভীর থেকে। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা একটু জিনিস পড়বো। প্রথমে এখানে এটা পড়ে ফেললে তাহলে কবিতাটা তোমাদের জন্য সহজ হবে। একটু মনোযোগ দিয়ে পড়াও, শেষ করে ফেলবো, আর বেশিক্ষণ পড়াবো না। বুতি, তোমার নানির নাম বুতি? আচ্ছা আমরা একটা গান করি না হলে কেমন? আসলে অনেকক্ষণ বোরিং লাগতেছে, আমারও নিজেরও বোরিং লাগতেছে। তোমরা থাকলে গান টান তোমাদের দিয়ে করাইতাম। তো একটা গান করি, গানটা হচ্ছে কি করা যায় বলো তো? কি গান করা যায়? স্যার অনেক বড় ভক্ত, শেখা খাওয়া গান। আচ্ছা পরে করবো, ক্লাস শেষে করবো কেমন? আমার আসলে এদিকে ব্যথা হয়ে গেছে আস্তে কথা বলতে। প্রতিদান কবিতাটি মূলত পরোপকারিতার এবং ক্ষমার করার মহত্বের উপর রচিত একটি কবিতা। তাহলে লাইনটাকে রাখবা, সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিদান কবিতা থেকে যদি কোনো সৃজনশীল আসে তখন তুমি এই লাইনগুলো বলে দেওয়ার চেষ্টা করবা, বিষয়বস্তু এবং এটা সংক্ষেপে করে বলে দেওয়ার চেষ্টা করবা। যেটা আসবে আসুক, তুমি যখন উদ্দীপক বাইরে উদ্দীপক থেকে কনভার্ট করে তোমার পাঠ্যবই জিনিস লিখবা, প্রতিদান কবিতার এই জিনিসগুলো লিখে দিবা, এরকম করে গুছিয়ে, যাতে প্রত্যেকটা কিসের মধ্যে, প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে যেটা আসবে আসুক প্রতিদান থেকে। বুঝতে পেরেছি? তাহলে এখন যদি প্রতিদান কবিতার মধ্যে ক্ষমা এবং মহত্বের একটি কবিতা রচিত হয়েছে, উৎসর্গ করে অন্যের উপকারের কথা বলেছেন। এছাড়া যাহাকে কষ্ট করে দেয় তাহার প্রতি তিনি ভালোবাসার হাত বাড়িয়ে দেন, এটাই হচ্ছে কবিতার মূল বিষয়। আমরা পড়বো, এখন একটু করে যাচ্ছি। রোমান্টিক লাগবে। পরার্থপরতা মানে হচ্ছে অন্যের পরার্থপরতা, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে, কেমন? এটা হচ্ছে কি? হ্যাঁ, পরার্থপরতা ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের উপর ব্রতী হওয়ার কথা হয়েছে। কবি মনে করেন পরোপকার করা হচ্ছে জীবনের প্রধান উদ্দেশ্য। তাহলে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরোপকার করা। তোমরা ভাই পরোপকার করতেছো না, তোমার কি বলতাম, তোমরা পরোপকার করতেছো, আমার তো উপকার করতেছো না, কি ভিডিওটা শেয়ার করতেছো না। তবে হ্যাঁ, উপকার একটাই করতেছো, ক্লাস মনোযোগ দিতে আছে। ক্লাস ক্লিয়ার না থাকলে আমি তো ক্লাস করাইতাম না। আচ্ছা পরার্থপরতা মানে কি? ও দেখো, ব্যক্তি স্বার্থ বিসর্জন যদি অন্য উপকারে পরিণত হওয়া। তোমার নিজের কেউ ক্ষতি চাচ্ছে, ক্ষতি করুক, আমি তোমার উপকার করব। এটা এই কবিতা, প্রতিদান কবিতা যদি জসীমউদ্দিন না লিখে যদি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী ইসলাম লিখতেন, তখন যে তোমাকে মাসাতে বলছে তাকে লাথি মারো, এরকম বলছে। সেজন্য তিনি বলছেন, বলবীর চির উন্নত মম শির নিহারে নত শির শিখর হিমাদ্রির আমি চির দুর্দম দুর্বিনীত মহাপ্রলয়ের আমি নটরাস আমি সাইক্লোন আমি ধ্বংস, এরকম করে বলেছিল না?
আচ্ছা এরপর দেখো এরপরে আমরা পদের উদ্দেশ্য ক্ষমা ও ভালোবাসার দৃষ্টান্ত এখানে মধ্যে যারা কবিকে কষ্ট দেয় তাদের প্রতি কবি ভালোবাসার হাত বাড়িয়ে দেন, তিনি প্রতিশোধের বিদ্বেষের পথে না হেঁটে ভালোবাসার মাধ্যমে তাদেরকে আপন করে নিতে চান, সেজন্য সবাইকে আপন করে নিতে চাইবা কেমন। আবার তাই বলে যে প্রপোজ করেছে তাকেই যে আপন করে ফেলবে এমনটা কিন্তু না কেমন। সবাইকে আপন করে ফেলে আসলে তোমার মনে তো জায়গা বড়, সরি জায়গা তো ছোট, সবাইকে জায়গা দিতে পারবা, সেজন্য মনের মধ্যে জায়গা দেবে একজনকে, সবাইকে মনে যাতে জায়গা না হয় কেমন। আচ্ছা এরপর দেখো ক্ষমা ও ভালোবাসার দৃষ্টান্ত বলছি হিংসা বিদ্বেষ যে পরিহার করবা, তাহলে এখানে তিনটা বিষয় পাচ্ছে, একটা হচ্ছে পরার্থপরতা, এগুলো মুখস্থ করে ফেলবে, মুখস্থ একদম টাড়া মুখস্থ, পরার্থপরতা ভালোবাসার দৃষ্টান্ত এগুলো দেখে চলে আসবে, আমি এগুলো সেজন্য লিখেছি। তারপর দেখো হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে, সমাজে বিদ্যমান হিংসা বিদ্বেষ বিভেদ প্রতিশোধের মনোবৃত্তি পরিহার করে ভালোবাসার বন্ধনে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। তাহলে তিনটা টপিক পেলাম না সৃজনশীলে, আর একটা আসে কিন্তু ওই যে ওই জিনিসটা প্রত্যেকটা সৃজনশীলে দিবা। এখন এই জিনিসটা তুমি পরার্থপরতা প্রকাশ পেয়েছে নাকি ভালোবাসা প্রকাশ পেয়েছে নাকি হিংসা বিদ্বেষ প্রকাশ পেয়েছে, আর না হলে দুইটা মিলাই করে দিবা আর কি এমন। সকলকে আপন করে নেওয়া, কবি আপনজন হিসেবে দেখেন সকলকে, শত্রু বলেও কাউকে ভাবতে চান না, যারা তাকে ভুল বুঝে তাদের প্রতিও তার দরদ রয়েছে। কবিতার মূল ভাব এই যে পৃথিবীতে যারা কষ্ট দেয় তাদের প্রতিও ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া উচিত, অন্যের ভালো করার মাধ্যমে প্রকৃতি সুখ নিহিত। সেজন্য এই কবিতায় পরোপকার ক্ষমা ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর সম্পর্ক স্থাপনের মহত্ব তুলে ধরেছেন। অনেকে আছে না যে আমি হচ্ছে শাকিল ধরনাথ ঠাকুর, আচ্ছা 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 যাক, হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলেছিলাম সেটা হচ্ছে অনেকে আসে না যে অন্যের, তোমার স্বামী মনে করো একটা বিয়ে করতে চাচ্ছ, তুমি মতো বটকি দিয়ে কোপ দিয়ে দিবা এরকম না, না তুমি বিয়ে করো, আমি পরোপকার চাই, আমার অন্তত দেশি আন্ডি মাছতে হবে না, দেশি হাড়ি ভাতি মাছতে হবে না আর কি, এরকম মনে থাকতে হবে। আচ্ছা আমরা কবিতাটা একটু পড়ে ফেলি এবং এর পরে যে নোটগুলো রয়েছে সেগুলো আর একটু দেখবো আমরা। প্রতিদান কবিতার বিষয়বস্তু একদম সিম্পল, এখানে ঘুরাই ফেরা একই জিনিসে প্রকাশ পায়, সেজন্য আমরা একটু করে মনোযোগ দিলে আপনার পড়ুয়া স্টুডেন্ট হচ্ছে খুব মনোযোগী, হ্যাঁ না আমার স্টুডেন্ট যারা এখানে আছে তারা কিন্তু আসলেই খুব মনোযোগী। তো আসলে সেদিকে যাচ্ছি না আমরা, আসলে আমরা প্রতিদান কবিতাটা একটু পড়ে ফেলার চেষ্টা করবো এখন। আচ্ছা প্রথমে দেখো এখানে কে রাখতে হবে প্রতিদান, প্রতি শব্দ এটা উপসর্গ দান, প্রতিদান মানে হচ্ছে তুমি যদি দান করো, তোমার বিরুদ্ধে যদি কেউ দান করো, এটা হচ্ছে প্রতিদান কেমন। আচ্ছা তাহলে এখানে কে রাখতে হবে, এখানে দুইটা জিনিস, এখানে দান প্রতিদান, দান সবসময় খারাপ কিছু হবে, প্রতিদান সবসময় ভালো কিছু হবে। আবার বলতেছি এই কবিতায় দান সবসময় খারাপ, প্রতিদান সবসময় ভালো। আবার দান সবসময় কবিকে করা হবে, প্রতিদান সবসময় কবিকে করবেন, লিখে ফেলো দান প্রতিদান, এবং কোনটা দান কোনটা প্রতিদান তোমাকে সেটাও বুঝতে হবে। যদিও ঘুরে ফিরে সবগুলো লাইনেরই অর্থ প্রায় সেম। এবার দেখো লিখেছেন জসীমউদ্দিন। আচ্ছা প্রতিদান, আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এই লাইন দ্বারা দুইটা জিনিস প্রকাশ পায়, সর্বংসহা মনোভাব অথবা পরোপকার, দুইটাই প্রকাশ পায়, তবে আমরা পরোপকারটাকে বেশি ধরব। অর্থাৎ তোমার ঘর ভেঙে দিয়েছে, এখানে সর্বংসহা মানে সহ্য করার ক্ষমতা তোমার সহ্য আছে, সেজন্য তুমি তার ঘর না ভেঙে তুমি তার ঘর আরো গড়ে দিচ্ছ কেমন। এখানে আসলে ঘর ভাঙার কথা বলা নাই, তোমার সংসার, তোমার হৃদয়, তোমার মন যদি কেউ ভেঙে দেয়, তুমি এই দেখো তাহলে আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাই তার ঘর, তাহলে আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাই তার ঘর, এই যে দেখো আমার এই ঘর ভাঙিয়েছে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে দান, এরপর হচ্ছে প্রতিদান। এবার দেখো তো ভাইয়া আমার ঘর ভাঙা ভালো কাজ না খারাপ কাজ, তার মানে এটা হচ্ছে বলেছি দান, দান সবসময় কবিকে করা হয়েছে, যেটা কবিকে করেছেন এবং কবি প্রতিদান করেছেন, প্রতিদান সবসময় ভালো। বসছে কিনা বলো তো, বুঝতেছি কিনা বলো আগে, আমার এ ঘর ভাঙিয়েছি যে বা আমি বাঁধি তার ঘর। একটু ওকে। আচ্ছা আমাদের কিন্তু অলরেডি ক্লাস হয়ে গিয়েছে, 3টা থেকে ক্লাস শুরু হয়েছে, প্রত্যেকটা ক্লাস যারা রেকর্ড আজকে করে ফেলবা, কালকেরগুলো অবশ্যই লাইভে করবা, আজকেরগুলো যা চলে গেছে বাদ সেগুলো সময় ফেলে করে নিও, আমাদের ইয়াতে থাকবে, তোমরা সেভ করে বা শেয়ার দিয়ে রাখতে পারো, পরবর্তী এটা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, আরো পর থাকবে কেমন। এতটুকু বুঝছে কিনা বলো, ওকে গুড। তাহলে স্যার আপনি আচ্ছা এরপরে হ্যাঁ গুড ঠিক আছে, এই তো ছবি। আচ্ছা এরপর খেয়াল করো, আপন করিতে খান্দিয়া বেড়ায় যে মুরু করে চপল, এই লাইন দ্বারা কি প্রকাশ পাচ্ছে, তাহলে এই লাইন দ্বারা পরোপকার প্রকাশ পাচ্ছে, এবং এখানের মধ্যে এতটুকু পর্যন্ত এটাকে বলা হচ্ছে দান, এতটুকু পর্যন্ত এটাকে বলা হচ্ছে প্রতিদান, এখানে যে এটা হচ্ছে সর্বনাম, তাহলে এইটা হচ্ছে কবিকে করা হয়েছে, এটা হচ্ছে কবি করেছেন, আমার এটা নাই হচ্ছে আমি হাতে লিখি,
আমি লিখে দিচ্ছি এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কি বলেছি দান দান আর এই যে এখান থেকে এতটুকু এটা হচ্ছে প্রতিদান এই কবিতায় প্রতিদান সবসময় ভালো দান সবসময় এখানে খারাপ কেমন দান সবসময় খারাপ এবং এই পুরো লাইন দ্বারা প্রকাশ পাচ্ছে পরোপকার বা সর্বংসহা মনোভাব কেমন আমার এই ঘর ভেঙেছে বউ মো আচ্ছা থ্যাংক ইউ স্যার আমার ঘর ভেঙেছে মো ওকে স্যার আপনি জোনায়েতুল ইসলাম সাইম ওকে আমাদের কিন্তু অনেকক্ষণ ছিল ক্লাস কিন্তু 3টা থেকে চলতেছে অনেকক্ষণ চলেছে কে রাখবা সেজন্য হয়তো যারা শেষ পর্যন্ত আছে এখন 190 জন ওরা কিন্তু শেষ পর্যন্ত জয়ী কেমন হ্যাঁ আপন করিতে কান্দিয়া বেড়ায় যে মুরে করেছে পরে এই যে দেখো আপন করিতে কান্দিয়া বেড়ায় এখানে কিন্তু আবার খেয়াল করে আপন করিতে কান্দিয়া বেড়ায় এটা কিন্তু আবার প্রতিদান যে মুরে করেছে ফর করে দেওয়া এটা খারাপ তার মানে এটাই হচ্ছে এখানে দান এখানে আবার দান কিন্তু উল্টো চলে আসছে তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে দান প্রতিদান বুঝাই দিই দান সবসময় খারাপ প্রতিদান সবসময় ভালো দান সবসময় কবিকে করা হবে প্রতিদান সবসময় কবি করবেন এটা মরাকলা হচ্ছে বুঝছে কিনা বলো নোট গ্রুপে দেওয়া হবে গ্রুপে জয়েন হয়ে যেও গ্রুপে দেওয়া হবে আমার তো নোট নাই আপাতত গ্রুপে দেওয়া হবে গ্রুপে সব নোট দেওয়া হবে হ্যাঁ গুড আচ্ছা এরপর খেয়াল করো তাহলে আপন করিতে কাঁদে এবারে যে মরিচ করেছে পর তোমাকে যদি কেউ পর করে দেয় কেমন তুমি তাকে কি করতে চেষ্টা করবা আপন করার চেষ্টা করবা কেমন অর্থাৎ সে তোমাকে বলছে তুমি আমার সাথে ব্রেকআপ করে ফেলো কেমন এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে তুমি যখন কাউকে আপন করতে চাও তার মানে আসলে কি বোঝায় আত্মার সম্প্রসারণ অর্থাৎ তোমার আত্মা যে অনেক বড় তুমি সবাইকে ভালোবাসো কেমন তোমাকে সে পর করে দিতে চাচ্ছে বন্ধু বান্ধবের এটা জসিম সরি কাজী নজরুল ইসলাম হলে এরকম করে বলতো না আসলে এটা আমারও কেমন কেমন যায় লাইক কবিতাটা তোমাকে কেউ পর করে দিয়েছে তুমি তাকে আপন করার জন্য টানো এই লাইন দ্বারা আসলে কি প্রকাশ পাচ্ছে লিখে ফেলো আত্মার সম্প্রসারণ কি প্রকাশ পাচ্ছে আত্মার সম্প্রসারণ আত্মার সম্প্রসারণ লিখে ফেলো আত্মার সম্প্রসারণ আচ্ছা তারপর দেখো অর্থাৎ তোমাকে যদি কেউ পর করে দেয় তুমি তাকে আপন করার জন্য চেষ্টা করবা কেমন এরপরে খেয়াল করো প্লিজ যেও না তুমি থেকে যাও না তারপর বেশি অনুরোধ করেছে তুমি তারপরে সে থাকছে না তারপরে কি করবা যে চলে যায় তাকে তো আসলে ধরে রাখা যায় না তারপরে তুমি তো তাকে আপন করতে পারবে না কিন্তু দেখবা সে তোমার মনের মধ্যে আপন থেকে যাবে সেজন্য কিছু মানুষ আসবে তোমার জীবনে দেখবা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমার সামনে দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে তাদেরকে ধন্যবাদ দিবে যে তুমি হ্যাঁ তুমি তো আমাকে আসলে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছ সুন্দর সুন্দর স্মৃতি দিয়েছ যে স্মৃতিগুলো আঁকড়ে ধরে আমি সারা জীবন বাঁচতে পারবো যে মোরে করিল পথের বিরাগী শব্দের অর্থ কি লিখে ফেলো বিভাগী না আর আসলে বিরাগী মনে হয় এটা হচ্ছে যে মোরে করেছিল পথের বিরাগী যাক বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন বৈরাগী যে আমাকে উদাসীনতা করেছে যে আমাকে একাকিত্ব করেছে যে বিরাগী শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব করে দেওয়া ভবগুরু করে দেওয়া যে তোমাকে নিঃস্ব করে দিয়েছে ভবগুরু করে দিয়েছে এদিকে দিকে করতেছ ফতে আমি ফিরি তার লাগি ফিরি এখানে ফতে মানে জীবনের প্রতি মুহূর্তে আমি তার জন্যই দোয়া করি অর্থাৎ যে তোমাকে নিঃস্ব করে দিয়েছে তুমি কি করবা তার জন্য দোয়া করবা রাতে ঘুমানোর সময় দোয়া করবা কি দোয়া করবা বলবা যে আসলে তোমার জন্য আল্লাহ অনেক ভালো করুক কেমন এইটা বলবা কেমন আসলে ওই যে ইয়ে হয়েছে কি জানেন 3বার লাইভ কাটিয়ে ঢুকছে তো সেই জন্য মাঝখানে গ্যাপ দিয়ে ফলাফল একটু ডিস্ট্রিক মাঝখানে ব্রেক দিছি মোবাইল বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো সেই জন্য যারা আছে তারাই এখন এটা 4বার লাইভ পোলাপান কই হ্যাঁ সবাই ক্লাসে শেয়ার করে দাও হ্যাঁ সবাই ক্লাস শেয়ার করে দাও এবং হচ্ছে তোমরা সবাই শেয়ার করলে তখন আমাদের ভালো লাগবে হ্যাঁ ক্লাসগুলো নিতে ভালো লাগবে এই যে স্যার তোমাদের জন্য বিকাল 3টা থেকে ক্লাস নিচ্ছে এখন স্টিল 9 PM হ্যাঁ 9 PM প্লাস সো তোমরা যদি একটু 9:30 বাজতেছে প্রায় তো তোমরা যদি একটু কি করো একটু যদি সাপোর্ট করো তাহলে ভালো লাগবে ক্লাসগুলো নিতে আরও 3 ঘন্টা 5 ঘন্টা ক্লাস নিতে কোনো সমস্যা নাই ঠিক আছে সত্যি আছে তো যারা শেয়ার করবে তার জন্য পুরস্কার ব্যবস্থা করবে আগামী ক্লাস থেকে এটা কোনো সমস্যা নাই তোমরা যা বলো তাই কোনো সমস্যা নেই আগামী ক্লাস থেকে তোমরা যারা শেয়ার করবে ক্লাস কারণ এরা 3-4বার অলরেডি শেয়ার করে ফেলছে আমরা 5বার ক্লাসে ঢুকছি এবার না 4বার সেই জন্য সমস্যা নাই করো একটু কষ্ট তো করতে হবে তোমাদের জন্য কষ্ট করতেছি না এটা আর কি দৃঢ় বিশ্বাস করছো আচ্ছা ঠিক আছে সবাই একটু শেয়ার করে দাও ঠিক আছে শেয়ার করে দাও এটা শেষ ক্লাস আর কিছুক্ষণ কেমন ওকে শেয়ার করেছে ওকে ধন্যবাদ আচ্ছা দেখো এরপর তাহলে হ্যাঁ তাহলে জীবনের প্রতি মুহূর্তে আমি তার জন্য কেমন ওকে দেখো এবার দেখো দিগল একটা বানান ভুল হয়ে গেছে আসলে টাইপিং মিস্টেক দীর্ঘ রজনী তার তরে জাগি
গুম হরেছে যে মরে, যে গুম কেড়ে নিয়েছে, তোমার অনেকে আছে না তোমার গুম কেড়ে নিয়েছে, অর্থাৎ সে তোমাকে ভালোবাসা দিবে এমন দিবে এই বলে সেই বলে তোমার গুম কেড়ে নিয়েছে, কিন্তু দিগল জন্য তার তো, তাহলে ভাই আর তার জন্য জাগলে তো আসলে কোনো প্রতিদান হবে না, প্রতিদান তো ভালো কিছু, এখানে ভালো কিছু মানে কি বোঝাচ্ছে জানো, তার জন্য জেগে থাকা না, রাত জেগে তার জন্য দোয়া করা। তুমি তার সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা, হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রব, আমাকে যে মানুষটা কষ্ট দিয়েছে, হৃদয় ভাঙার কষ্ট যে পেয়েছে সে বুঝে, সেজন্য আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্টটা যাতে পৃথিবীর অন্য কোনো মানুষ না পায়, বিশেষ করে আমার ভালোবাসার মানুষটা তো কখনোই না, এরকম করে দোয়া করবা। যে তোমাকে কষ্ট দিয়েছে, যে তোমার গুম হরণ করেছে, তুমি তার জন্য দীর্ঘ রাত জেগে জেগে দোয়া করবো, প্রার্থনা করবা, তার কল্যাণ কামনা করবা, কেমন? এটাই। ধন্যবাদ কামরুন নাহার, তোমরাই জয়ী হবা। দোয়া করা আগে নিজের জন্য। হ্যাঁ, এই যে আমাদের একটা কথা বলেছে, আমি আরবি নাম আসলে কবি শুধু বলছে তোমার খারাপ চায় তার জন্য তুমি দোয়া করা, এটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং তুমি যখন দোয়া করবা সৃষ্টিকর্তা নিজেই তোমার জন্য দোয়া করবে, এটাই, বুঝছো? আসলে দেখছো? ওকে, 3 নম্বর। 4 নম্বর, দেখো যে তোমাকে ফতের বিরাগী বানিয়ে দিয়েছে, ফতে মানে হচ্ছে জীবনের প্রতি মুহূর্তে আমি ফিরি তার লাগে, ফিরি শব্দ খুঁজি, আমি তাকে খুঁজি, তার জন্য খুঁজি, তাকে পাওয়ার চেষ্টা করি সবসময় এখনো, কেমন? মানে সবগুলো ওই যে তোমাকে কষ্ট দেওয়ার পরও তুমি যাতে কিছু একটা করো, তাহলে এটা বুঝছো না, গুম হরেছে যে মোর, এটা বুঝছো। আমার এই ঘর ভাঙিয়েছি যে বা আমি বাঁধি তার ঘর, তোমাদেরকে বলেছি আমার এই কুল ভাঙিয়েছি যে বা আমি বাঁধি তার কুল ভাঙা। ভাইয়া দোয়া করেন অবশ্যই, সবার জন্য দোয়া, কেমন? সবার জন্য অবশ্যই দোয়া থাকবে, এবং আমি তোমাদের ভালো একটা রেজাল্ট করার, বাংলায় ভালো একটা রেজাল্ট করার আমি একটা শপথ, দৃঢ় সংকল্প গ্রহণ করেছি। এই দেখো সারাদিন বিকাল 3টে থেকে ক্লাস নিচ্ছি, বিকেল 3টে থেকে 700-800 ছিল একজন একসাথেই, প্রথম ক্লাসে 700-800 জন করেছে, আস্তে আস্তে কমতেছে, সন্ধ্যায় অনেকে মনোযোগ দেয়, অনেকে পড়ালেখা করতেছে জানি। তো যাক, তোমরা এখন যারা 50 জন রয়েছে, 160-70 জন, ওরা আগামী ক্লাসে আসার সাথে সাথে তোমরা একবার করে শেয়ার করবে, বেশি করার দরকার নেই, কারণ আমার তখন উৎসাহ উদ্দীপনা বাড়বে, কেমন? ওকে, তো আমার সংকল্প যাতে সঠিক হয় সেটাকে রাখবা। তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, আমার এই কুল ভাঙিয়েছি যে বা আমি বাঁধি তার কুল। এখানে আসলে কুল শব্দের অর্থ আসলে আত্মীয়তাকে বোঝায়, অর্থাৎ যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্কে চিহ্ন করেছে। নদীর কুল তো ভাঙবে না, এমনি যদি তুমি আক্ষরিকত্ব চিন্তা করো, নদীর কুল নদী ভেঙে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মানুষজন তারপর নদীর কুল ভেঙে যাচ্ছে। এইভাবে তুমি বাস্তবিক ক্ষেত্রে কুল বা আত্মীয়তা দৃঢ় করো, সবগুলো ঘুরে ফিরে ভাই এখানে একই লাইন, তেমন কয়েকটা লাইন আছে, সেখানে আমি বুঝে দিব। যে গেছে বুকেতে আঘাত থামিয়া আমি তার লাগে কাঁদি, যে তোমার বুকে আঘাত দিয়ে চলে গেছে, তোমাকে বিষে ভরা বান দিয়ে চলে গেছে, তোমাকে বলেছে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু দিন শেষে সে এমন স্বার্থচারীদের কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, তুমি সবার সামনে কান্নাও করতে পারো নাই, শেষমেশ তুমি রাতের অন্ধকারে কান্না করেছো, এটাই বুকে আঘাত দিচ্ছে। তোমার এই যে কষ্টটা আসলে হৃদয় ভাঙার কষ্ট আসলে কাউকে দেখানো যায় না, যার হৃদয় ভেঙেছে তাই সেই বুঝতে পারবে। এখানে হয়তো তোমাদের হৃদয় ভাঙা নাই আসলে। আচ্ছা যাক, যে কিছু বুকেতে আঘাত, কোথায় ছিলাম? হ্যাঁ, যে কিছু বুকেতে আঘাত আমি তার লাগি কাঁদি, এখানে হানিয়ে হবে মনে হয়, যাক আমি তার জন্য কাঁদি। কান্না করলেও তো হবে না, সেম দোয়া করো, তার জন্য প্রার্থনা করো, সে যাতে এমন কষ্ট না পায়। আমি তো হৃদয় ভাঙার কষ্ট পেয়েছি, সেজন্য কে রাখবা, কখনো কারোর হৃদয় ভাঙবে না, নিজের অজান্তে হৃদয় ভাঙবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কারোর হৃদয় ভাঙে সে বিনা কারণে জাহান্নামী, সেজন্য কারোর হৃদয় না ভাঙার চেষ্টা করবা। তোমার তার সাথে যাচ্ছে না ভাই, আসলে ভাই তো বলবে না, আমার আসলে তোমার সাথে আসলে হবে না, আমাদের এরকম মাফ করে দিও প্লিজ, ভাঙা টাঙা এরকম না, এরকম করে আস্তে আস্তে কমানো হয়ে যাবে, কেমন? এখন তো বর্তমান যে যুগ ভাই, কি বলবো, প্রেম ভালোবাসা এগুলোর কোনোই বিশ্বাসই নাই, তোমরা এগুলোতে দয়া করে পাতা দিও না ভাই, দিলেই শেষ, তোমার জীবন তছনছ করে ফেলবে। যে মুড়ে দিয়েছে বিষে ভরা ভান, দেখো বিষে ভরা মান মানে বুঝো তো, এখানে বান শব্দের অর্থ হচ্ছে আসলে তীর, এখানে আসলে কি বোঝাচ্ছে, কেমন? বিষে ভরা ভান মানে বোঝাচ্ছে হচ্ছে, বান শব্দের অর্থ হচ্ছে তীর, অর্থাৎ বিষাক্ত কটু কথা বলেছে, কি বলেছে? কটু কথা বলেছে, তারপরে আমি দেই তারা বুক পরা গান, অর্থাৎ সে বলেছে এরকম বলেছে, কি বলেছে? বলেছে তুমি এমন করেছো কেন, তোমাকে নিয়ে অনেক বকাঝকা করতেছে বিয়ের পর, তোমাদের কিন্তু বিয়ের পর এই কবিতাটা কাজে লাগাইতে পারো, তখন তুমি বলবা যে এরকম, কিরকম বুক ভরা গান মানে ঈশ্বরের জিনিসটা কি, তুমি বলবো যে এরকম। তো সে তোমাকে অনেক বকাচ্ছে, তুমি বলবো যে আচ্ছা তোমার কি বলা শেষ হয়েছে, এবার আমি বলবো, তখন বলছে ও বলবো যে হ্যাঁ বলো, আসলে আমি ভুল করেছি, আমাকে একটু মাফ করে দিও। তুমি যে ঝগড়া করতেছো, আমাকে যে গালি দিচ্ছ, এগুলো আমার কাছে গালি বলে মনে হয় নাই, এগুলো পৃথিবীর সবার কাছে নিছক গালি,
আমার কাছে মনে হয়েছে সৃষ্টিকর্তা যেন বসন্তের সমস্ত ফুলের সৌরভ তোমার কণ্ঠের মধ্যেই ঢেলে দিয়ে তুমি আমাকে গান শোনাচ্ছ, বুক ভরা গান। অথবা তুমি এবার বলতে পারো, তোমাকে বেশি ভরা গান দিলে তুমি বলবা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না বলা। কেমন এরকম করে বুকে ভরা গান দিয়ে ফেলবা। কাটা কাটা পেয়ে তারে ফুল করে দান, এখানে কাটা পেয়ে মানে অসদাচরণ পেয়ে তাকে ফুল দান সারাটি জনবল, তাকে ফুল দান করবা, সুন্দর আচরণ দান করবা। কেমন অর্থাৎ যে তোমাকে অসদ আচরণ, খারাপ আচরণ বলে। তোমাদের গান সুন্দর লাগছে, মাঝে মধ্যে একটু গান শোনায় ফেলতে হয়। কেমন কাটাফে 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 মানে কি? কাটাফে মানে হচ্ছে তোমার এই যে অসদ আচরণ পেয়ে ফুল করিটি যারা সারাটি জনম্বর মানে হচ্ছে অনন্তকাল, তাকে আমরা ফুল দান করেই যাই। আপন করিতে কান্দিয়া বেড়া যে মুড়ে করেছ ফল, যে মুর বুকে যে বা খবর বেঁধেছে, খবর কার বুকে বাঁধে পাইয়া? কবর বাঁধলে কি হয়? কবর বাঁধলে কবর যেমন স্তব্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। তোমার হৃদয় কখন নিস্তব্ধ হয়ে যায়, কখন হৃদয় আঘাতপ্রাপ্ত হয়, তখন তোমার হৃদয় যখন নিস্তব্ধ হয়ে গেছে, আমি তার বুক ভরি, তার বুককে আরো সাজানো গোজানো ফুলের বাগানের মতো করে দিই, তার বুককে কোলাহলপূর্ণ করে দিই। এরকম তোমাকে তোমার হৃদয় যদি কেউ নিস্তব্ধ করে চলে যায়, এই যে মোর বুকে যে বা খবর বেঁধেছে, খবর নিস্তব্ধ নিস্তব্ধ বিস্তারিত ভাই ফলে দেওয়া দেরি হয়ে যাচ্ছে তো, আমি তার বুক ভরি। তারপর দেখো আর দুইটা লাইন, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালাঞ্চ ধরি। মালাঞ্চ মানে হচ্ছে রঙিন ফুল, বিভিন্ন বাহারের রঙের ফুলের সোহাগ জড়ানো ফুল মালাঞ্চ ধরি। অর্থাৎ সে তো আমার বুকে কবর বেঁধে দিয়েছে, গর্ত করে ফেলেছে, নিস্তব্ধ করে ফেলেছে, আমি তার বুক ভরে দিই এবং সেই বুক ভরা বুকের মধ্যে আমি রঙিন ফুলের সোহাগ মানে ফুল মালাঞ্চ ধরি। মালাঞ্চ শব্দ অর্থ হচ্ছে বাগান, সেখানে ফুলের বাগান করে দিই যাতে সে সুখে থাকতে পারে। এরকম এটা সবগুলো ঘুরে ফিরে হচ্ছে স্যার একই অর্থ, বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো, আরেকটু করে ধৈর্য ধরো, আমরা ক্লাস শেষ করবো। ভাইয়া গানটা সুন্দর ছিল, থ্যাংক ইউ। তারপর দেখো, যে মুখে সেই কহের নিটিরে হবে না, আমি লই তার করি লয়ে তরি তারি তার মুখখানি। অর্থাৎ যে সে নিষ্ঠুর কথা বললো, স্বার্থকতার কথা বললো, আমার আসলে এগুলো স্বার্থকতার মনে হয় না, আমি লয়ে আমার মনে হয় এগুলো যেন তারা ওই যে গান শুনে বলছি, কতটাই হতে টাই শব্দ স্থান, কত কি যে আনি সাজায় নিরন্তর আপন করিতে কাঁদিয়ে পারে যে বুড়ি করেছে। অর্থাৎ কত স্থান হতে কত কিছু জানি তাকে ভালো রাখার জন্য, প্রিয় মানুষকে সুখে রাখার জন্য। সে ফুচকা খেতে ভালোবাসে, আমি ফুচকাওয়ালা হয়ে গেলাম। সে ফুল ভালোবাসে, তার জন্য আমি এক রিক্সা গোলাপ নিয়ে আসলাম। সে কি ফুচকা ভালোবাসলে আমি ফুচকা নিয়ে গেলাম। সে যেটা ভালোবাসে আমি সেটা তাকে অধিক পরিমাণে দিলাম, শুধু তোমাকে ভালোবাসার তোমাকে ভালো রাখার জন্য। তোমাকে ভালোবাসি তাই বলে, সেজন্য তোমরাও এরকম করো। সে দেশি মাছতে চায় না, ছেলেদেরকে বলছি তুমি দেশি মেজে দাও, দেশি মাঝে পরিষ্কার করে রাখা। সেই ঘুম থেকে উঠেছে না, তাকে ঘুমে রেখে তুমি সকল কাজকর্ম করে ফেলো। কেমন সাধু সকলে একেবারে। থ্যাংক ইউ সাবা। সাবা, তোমাদের এখানে আমরা নতুন অফলাইন ব্যাচ শুরু করেছি, তোমরা একটু বলে দিয়ে কেমন? ওকে, এসএসসি ফার্স্ট মানে এসএসসি 27 ব্যাচের। ওকে, এরপর খেয়াল করো, আমরা এখানে একটু পড়লে আমাদের শেষ, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, দিয়ে দিব। তারপর একটু পড়ে নাও। প্রধান কবিত্রী জসীমন্তের মানব প্রীতি বিষয়ে একটি কবিতা। কি বলছি? মানব প্রীতি মানে মানবকে ভালোবাসার, নিজেকে ভালোবাসতে জানে সেই কখনোই অন্যজন ভালোবাসতে। আসলে এই কবিতাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি আসলে ওই যে আমার ক্লান্তির কারণে কিন্তু সুন্দরভাবে পড়াতে পারতেছি না। আসলেই তো অনেক সুন্দর এই পুরো কবিতাটা, কিন্তু প্রিয় মানুষকে নিয়ে। প্রিয় মানুষ যে একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। পৃথিবীর সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু প্রিয় মানুষকে ত্যাগ করা যায় না। বরঞ্চ প্রিয় মানুষের জন্য সব কিছু আমরা ত্যাগ করে ফেলি না, কারণ একটাই মানুষ। পৃথিবীতে কত শত মানুষ রয়েছে, এই কত হাজার মানুষের মধ্যে আমার ভালোবাসে শুধু ওই এক জোড়া চোখ, ওই একটা হাসি। তুমি যখন একটা হাসি দাও, আমার পৃথিবীর মধ্যেই যেন আমি স্বর্গসুখ পাই। আর কিছু হবে না, শুধু তোমার একটা হাসি যথেষ্ট আমার মন ভালো রাখার জন্য। এমন এভাবে সুন্দর সুন্দর কথা বলবা, দেখবা তোমরা আসলে আবার বলেন ডেক্সি মাছের কথা স্ক্রিন করে জামাইকে দিব। তুমি ইয়াতে এই রেশমি, তুমি হচ্ছে একটা কাজ করিও, ইয়াতে কি করে দেবা, স্ক্রিন রেকর্ড করে ইয়াতে ফাটা দিও, পড়ালেখা ফেসবুক গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, আমি আবার বলতেছি, তুমি স্ক্রিন রেকর্ড করে রাখো। মনে করো মানে হচ্ছে
কতটাই হতে কত কিছু আর সাজায় নিরন্তর। অর্থাৎ মনে করো তাকে ভালো রাখার জন্য তুমি অনেক কিছু করতে পারো। ফর এক্সাম্পল, সে ডেসি মাজতে চায় না, তোমার স্ত্রী, তুমি কি করবা, অনেকগুলো ডেসি একসাথে মেজে দাও, বুঝাইতে পেরেছি। সে কাপড় গোছাইতে চায় না, তুমি গোছাই দাও। সে ঝাড়ু দিতে চায় না, তুমি ঝেড়ে দাও। কারণ তাকে ভালো রাখতে হবে, কারণ সে তোমার ভালোবাসার মানুষ। কেমন, আমাদের এটা আমি বলতেছি না, আমাদের কবি জসীমউদ্দিনে বলতেছেন। সেজন্য ভালোবাসার মানুষকে ভালো রাখতে হলে তোমাকে অনেক সময় চাকর হয়ে যেতে হবে, অনেক সময় চাকরানি হয়ে যেতে হবে। মেয়েরা দেখো না চাকরানি হয়ে যাচ্ছে, তো ছেলেদেরকেও সবসময় হতে হবে, তুমি কারণ মেয়েটাকে ভালোবাসো। ওকে, এরপর দেখো, তাহলে এখানের মধ্যে আমরা সব কিছু আছে এগুলো কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দিব। আর যারা পাবে না, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা রয়েছে তারা আমাকে নক দিও, কেমন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। প্রতিদান কবিতা কবি যা করেন কর বাঁধেনকে দেবে ডান পথে পথে গড়েন দিগল, এখানে কিন্তু সবগুলো আছে নোট করে। আমি নোটটা এখন দিয়ে দিব তোমাদের ইয়াতে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। আর ক্লাস শেষ হলে বাংলা ক্লাস যারা সায়েন্সে আসো তারা ইংলিশ ক্লাস বা আইসিটি ক্লাস পর্যন্ত হবে, এরপর বের হয়ে যেতে পারবা গ্রুপ থেকে। গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই ভালো থাকিও। আর আসলে আচ্ছা, তোমাদের এতটুকু পর্যন্ত যে আমার যে বক্তব্যগুলো ছিল এখানে 30 জনের মতো, তোমাদের সবার ক্লাসটি কেমন লেগেছে? আমি জানি আমি ঠিক মতো ভালোভাবে পারি না, কারণ এখানের মধ্যে বাংলাদেশের মধ্যে যত শিক্ষক আছে আমার মনে হয় আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি তেমন কম জ্ঞানী, আমি তেমন কিছু জানি না, বুঝছো? আমি আমার পড়ানোর কেউ নাই ভাই, তোরা কি হইম। কেমন লেগেছে বলো ক্লাস? কেমন লেগেছে বলো? স্যার বড় হয়ে কী হতে চান? আমি ভালো একজন স্বামী হতে চাই, বুঝছো? বড় হয়ে একজন স্বামী হতে চাই। একটা গান শোনাই দিই, তাহলে তোমরা কিন্তু এত কথা বলে আপনাকে নোবেল দেওয়া উচিত। থ্যাংক ইউ। আমি এমনি নোবেল একটার জন্য অলরেডি আলোচনা করেছি, আমি তোমাদের এখন ফটো উঠবো। স্যার সাগাইছে পুরো একটা তালিকা আছে, কি বলো কামড় নাহার স্যার কাল। আচ্ছা ওকে, এবার তোমরা প্রশ্ন করে আমি উত্তর দিই। এক লাইন গান হোক। আচ্ছা, গান হবে। স্যারকে দেখে আমাদের কলেজের বাংলা স্যারের কথা মনে পড়লো। থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ ভাইয়াকে। এই যে বলো ক্লাসটা ছিল, ধন্যবাদ। তাহলে তোমরা সবাই একটা করে আমার ছবি দিয়ে পোস্ট একটা দিয়ে দিও, বা আমাদের কিছু থাকলে অবশ্যই শাকিল স্যার কেমন পড়ায় এটা একটু বলে দেবো। এক লাইন গান হোক, একটা লাইন গান গিয়ে তোমাদের আমরা ক্লাসটা শেষ করে দিব। সমস্যা নাই, চিল রাখতে হবে, শুধু যে পড়ালেখা থাকতে হবে, মাঝে মধ্যে গানও করতে হবে। তবে এখানে হতো পড়ালেখার সময়, তারপর 2 লাইন তোমাদেরকে গান শুনিয়ে দিচ্ছি। আমরা গান গাইব হচ্ছে কোনটা, পুরানো সে দিনের কথা বলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সেই কি বলা যায়। সুরানো সে দিনের কথা বলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সেই কি বলা যায়। আয় আর একটি বার আই রে সখা, প্রাণের মাঝে আই মোরা, সুখের দুঃখের কথা খবর প্রাণ জোড়াবে তাই। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। ধন্যবাদ সবাইকে। আর কিছু তো নাই না? কেমন? আসলে আমার কণ্ঠ এত সুন্দর না, তারপর তোমাদেরকে শুনে দিলাম। তোমরা সবাই নেক্সট ক্লাস জন্য অপেক্ষা করো। আগামীকাল 3টায় তোমরা যারা এখনো জয়েন হয়ে যাবা। সবাই ক্লাস দেওয়ার সাথে সাথে এখন আর শেয়ার করার দরকার নেই, নেক্সট ক্লাসে তোমরা শেয়ার করে ফেলবা, কেমন? সবাই একটা করে ফলেখা আমাদের গ্রুপ যেটা আছে সেটা একটা করে আমার ছবি দিয়ে ক্লাস কেমন হয়েছে লেগেছে একটু করে পোস্ট দিয়ে, এটা একটু তোমাদের কাছে প্রাপ্তি, কেমন? স্যার আমার মৌকে নিয়ে কিছু বলতে, আমার মৌকে আবার আচ্ছা গানের জন্য আপনি শেয়ার। আরে থ্যাংক ইউ। উড়ে যাক। আচ্ছা শাকিল ভাইয়ের মতো একটা গান করতে পারে না, নিজে একজন রবীন্দ্র শিল্পী। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আসলে সবাইকে অনেক ধন্যবাদ, আর সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো। আমি একদিন রাখবো। আমি এই যে এসএসসি 25 ব্যাচের সাথে গান করেছিলাম, ওরাই ছিল আমার স্বপ্ন সারথী, ওরাই আমার সব সাফল্যের সারথী। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে সালাম। সবার জন্য আমি দোয়া করবা, সবাই আমি দোয়া করবা।
সেই কি বলা যায়, হ্যাঁ সেই কি বলা যাবে। তোমাদের এই যে গানটা শোনার পিছনে একটা উদ্দেশ্য, তোমরা যাতে পরবর্তীতে শাকিল স্যারকে বা শাকিল ভাইকে মনে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।